নমস্কার। আজ আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের সেকেন্ড পার্ট ডাইমেনশনাল অ্যানালাইসিস শুরু করব। যদিও এটা অলরেডি আমি ডাইমেনশন কী বা ডাইমেনশন কেন প্রয়োজন হয় এ সম্পর্কে আমি অনেক কথা আগের ভিডিওতে বলেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে আমার প্রথম যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট 01 সেটা একটু দেখে নিও, ঠিক আছে? এবং সেটা তোমরা পেয়ে যাবে ফিজিক্স উইথ বিশ্বরূপ এই চ্যানেলে। আর আজকে ডাইমেনশন অ্যানালাইসিসের তোমাদের ডিটেলস প্রত্যেকটা বিষয়কে আলোচনা করা হবে উইথ এক্সাম্পল সহ, যাতে করে তোমরা প্রত্যেকটা একটা থিওরি বললাম সে সম্পর্কিত এক্সাম্পলও সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, যাতে তোমরা পুরো ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাও। যদিও ডাইমেনশন অ্যানালাইসিস একটা বা দুটো ক্লাসে করানো সম্ভব নয়, প্রচুর ডাইমেনশন অ্যানালাইসিস রয়েছে, তবুও আমি প্রত্যেকটা পার্টকে তুলে ধরে আলোচনা করব এবং তোমরা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় আমাকে জানাবে, ঠিক আছে? আর আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এই কারণে বলছি, কারণ ওভারঅল তোমরা ডাইমেনশন সম্পর্কিত প্রত্যেকটা জিনিসের তোমরা ধারণা পেয়ে যাবে। ডাইমেনশন অ্যাপ্লিকেশন কী, এর লিমিটেশন কী, প্রত্যেকটা বিষয়কে আমি খুঁটিনাটি আলোচনা করব। সেই জন্য তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ না করে, কারণ তোমরা কোনো একটা জায়গা হয়তো মিস করে যেতে পারো। সেই জন্য প্রত্যেকটা পয়েন্ট তোমরা আলোচনা দেখবে, ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে? এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো শুরু করছি আজকে ডাইমেনশন অ্যানালাইসিসের সেকেন্ড পার্ট। দেখো, আগের দিন আমি ডাইমেনশন কি এই সম্পর্কে বলেছিলাম এবং বলেছিলাম যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন আমাদেরকে মনে রাখতে হয়, 2টো সাপ্লিমেন্টারি মনে রাখতে হয়, আর ড্রাইভড ওইভাবে সম্ভব নয়। ড্রাইভড মানে হচ্ছে যেগুলো মানে তোমার ফান্ডামেন্টাল যে ডাইমেনশন আছে সেখান থেকে তৈরি করতে হয়, ঠিক আছে? তো আজকে আমরা কতগুলো ডাইমেনশন, কিছু কনস্ট্যান্টের ডাইমেনশন আমরা আলোচনা করব। তাহলে ডাইমেনশনস অফ সাম কনস্ট্যান্ট। তাহলে আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডাইমেনশন অফ সাম কনস্ট্যান্ট। দেখো, এই কনস্ট্যান্টের ডাইমেনশন আলোচনা করতে গিয়ে কিছু ইকুয়েশনকে আমি ব্যবহার করব। যে ইকুয়েশনগুলো তোমাদের কাছে কিছু ইকুয়েশন পরিচিত হবে, আবার কিছু অপরিচিতও হবে, কিন্তু এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে যে তোমরা এই ডাইমেনশনটা পড়ে যাওয়ার পরই তোমরা কোনো এক্সামে বসবে না, তোমরা পুরো সিলেবাসটা কভার হয়ে যাওয়ার পর এক্সামে বসবে। তার ফলে কি হবে, ততদিন পর্যন্ত আমি নিশ্চিত তোমাদেরকে করছি যে ততদিনে তোমরা ইকুয়েশনগুলো জেনে যাবে, প্রত্যেকটা ইকুয়েশন তোমরা জেনে যাবে। কিন্তু এখন যেহেতু আমাকে এটা পড়াতে হবে, সেই জন্য আমাকে ইকুয়েশনগুলো বলে দিতে হবে যে এই ইকুয়েশন হয়, এবং কিছু ইকুয়েশন দেখবে তোমরা পরিচিতও পাবে, আবার কিছু হয়তো তোমরা ফার্স্ট টাইম দেখছো হয়তো, কিন্তু সেই ইকুয়েশনটাও তোমরা 11টা কমপ্লিট হয়ে যাওয়ার পরই তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, ইকুয়েশনটা তো সহজ ছিল, ইকুয়েশন থেকে ডাইমেনশনটাকে আমাকে বের করতে হবে। তো প্রথমেই আমি যে ডাইমেনশন শুরু করব সেটা হচ্ছে ক্লাস 10-এ তোমরা পড়েছো যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, যেটাকে কে দ্বারা চিহ্নিতকরণ করা হয়, ঠিক আছে? তোমরা এই ইকুয়েশনটা জানো, আমি ধরে নিয়ে আমি পড়াচ্ছি, কারণ আমি বারবার এই কথাটা বলছি তোমাদেরকে যে কোনো একটা পরিবাহিত তাপ কিউ ইকুয়াল টু কে এ θ2 - θ1 ইন্টু টি বাই ডি, যেখানে কিউ হচ্ছে পরিবাহিত তাপ, এ হচ্ছে যে পরিবাহী নিয়েছি তার এরিয়া, যে সারফেসের হিট যায়, θ2 আর θ1 কি
যে দুটো ওই পরিবাহী দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য, দুটো পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। ধরো এই দিক থেকে হিট যাচ্ছে, এদিকে হিট যাচ্ছে, তাহলে এইদিকে ধরো θ2, এখানে হচ্ছে θ1। টিটা হচ্ছে টাইম আর ডিটা হচ্ছে তার ডেপথ। ঠিক আছে, বেশ। তাহলে এইখান থেকে তোমরা কে সম্বন্ধে কি বলতে পারো? কে ইকুয়াল টু QD ডিভাইডেড বাই A θ2 মাইনাস θ1 ইন্টু টি। আচ্ছা, কিউ কি? কিউ হচ্ছে তাপ, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে এর মাত্রা যখন বসাবো তখন শক্তির মাত্রা বসাবো, তার মানে mL² T⁻⁻²। ডিটা কি? ডি লেন্থ, তাহলে এল বসাবো। এরিয়া কি? এরিয়া আমরা জানি L², লেন্থের স্কোয়ার, তাহলে L² বসাবো। আর θ2 মাইনাস θ1কে কিছু কিছু বইয়ে কে দেওয়া থাকবে, কিছু কিছু বইয়ে থিটা দেওয়া থাকবে, এর মাত্রা থিটা। আর সময়টাকে আমরা লিখব টাইম টি। তাহলে দেখো L² ক্যান্সেল, এটা হয়ে গেল mL T⁻², সরি এটা উপরে উঠবে, তাহলে T⁻³ হবে, থিটা ইনভার্স হবে। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বের করতে পারলাম। নেক্সট 2 নম্বরে ধরো আমি বার করতে চাইছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সম্বন্ধে তোমরা জানো, প্রতিসরাঙ্ক যেটা। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে কী দ্বারা চিহ্নিতকরণ করা হয়? মিউ দ্বারা। মিউ সমান কি তোমরা জানো? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ ইকুয়াল টু C/V। তো সি কি? সি হচ্ছে তো শূন্য মাধ্যমে আলোর বেগ, বেগ তো, তাহলে এর মাত্রা কত? L⁻⁻1। আর এর অন্য যে কোনো মাধ্যমে বেগ, এটাও একটা বেগ, তাহলে এরও মাত্রা কত? L⁻⁻1। তাহলে এটা কত হয়ে গেল? 1। 1কে আমরা mLT আকারে কিভাবে লিখতে পারি? m0 L0 T⁻0। এবং এটাকে আমি বারবার বলেছি, এটাকে ব্র্যাকেট দেবে। ঠিক আছে, ঠিক তেমনই ধরো তোমরা বের করতে চাইছো, এটাও তোমরা ক্লাস 9-এ হয়তো পড়েছো, যে ভিসকোসিটি যখন পড়েছো, ভিসকোসিটিতে অর্থাৎ সান্দ্রতা যখন পড়েছো, সেখানে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি তোমরা পড়েছো, যেটাকে ইটা দ্বারা চিহ্নিতকরণ করা হয়। কি দ্বারা? ইটা, এইভাবে, এইরকম ইটা। তো এর ইকুয়েশনটা আমাকে লিখতে হবে। এই ইকুয়েশনটা যদি বা না জানো তো ক্লাস 11-ও রয়েছে, জেনে যাবে এটা, যে এফ সমান ফর্মুলাটা হচ্ছে F ইকুয়াল টু ইটা A dV/dx। যেখানে কোনটা কি সেটা কেবলমাত্র বলে দিচ্ছি। এফ হচ্ছে সান্দ্র বল, মানে এক প্রকার বল। ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, ঠিক আছে, সান্দ্রতাঙ্ক। এ হচ্ছে এরিয়া, dV/dx হচ্ছে বেগের নতিমাত্রা, তার মানে উপরটা বেগ আর এটা ডিস্টেন্স। এইভাবে মনে রাখো আপাতত। তাহলে ইটা ইকুয়াল টু কী হবে? ইটা ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই এ ইন্টু dV/dx। এফ কি? এফ হচ্ছে ফোর্স, ফোর্সের ইউনিট ডাইমেনশন কি? mL T⁻⁻2। আর এরিয়ার কত? এরিয়া হচ্ছে L²। বেগের কত? বেগ হচ্ছে L⁻⁻1, dVটা হচ্ছে বেগ, আর dx হচ্ছে লেন্থ, তাহলে এটা হচ্ছে L। তাহলে L ক্যান্সেল আউট, তাহলে এই L² উপরে আছে L, তাহলে উপরে উঠলে হবে L⁻⁻1। আর এটা যখন উপরে উঠে যাবে তাহলে T⁻+1 হয়ে যাবে, -2 আছে, তাহলে এটা হয়ে যাবে mL⁻⁻1 T⁻⁻1। ঠিক আছে, বেশ। তাহলে আমরা ইটার মাত্রা বের করতে পারলাম। নেক্সট আমরা পড়ছি যে আর একটা পরিচিত রাশি লিখি, যে তোমরা জানো এই ইকুয়েশনটা জানো, PV ইকুয়াল টু KT। এই কে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক। তাহলে কে ইকুয়াল টু কি না? কে ইকুয়াল টু PV/T। পি হচ্ছে কি? প্রেসার। যদি তোমাদের প্রেসার মনে না থাকে, ফোর্সটা তো আপাতত মনে আছে। প্রেসার মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, তাহলে F/A। ভি কত? একবারে বসাবো V × T। ঠিক আছে, তাহলে
এফ কত হবে তোমার? এফ হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। এরিয়া কত? এরিয়া হচ্ছে এল স্কোয়ার। আর ভলিউম ভি হচ্ছে ভলিউম, আয়তন, আয়তন তোমরা জানো এল কিউব। আর টিটা হচ্ছে টেম্পারেচার, টাইম নয় কিন্তু এখানে টেম্পারেচার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কে বলি বা থিটা যাই বলি, ধরো থিটাই বললাম, তাহলে এটা কি হয়ে যাবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু থিটা ইনভার্স। আর একটা কথা বলে দিই আমি, গ্যাসের ক্ষেত্রে জেনারেলি পিভি মানে সবসময় কৃতকার্য মনে রাখবে। তার মানে কার্যের যেটা তোমার মাত্রা সেটাকেই বসিয়ে দেবে, কার্যের যা মাত্রা। দেখো এলও তাই, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আর থিটা উপরে উঠে গেল, থিটা ইনভার্স হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আর কি করা যেতে পারে জানার মধ্যে আমি করাচ্ছি। ধরো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে এটাকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা ফর্মুলা একটা জানবো পরে যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো, ই ইকুয়াল টু এইচ নিউ। ক্লাস 12-এ মডার্ন ফিজিক্স পড়লে ই ইকুয়াল টু এইচ নিউ, খুব ফেমাস একটা সম্পর্ক। তো এখানে এইচ ইকুয়াল টু কী তাহলে? ই বাই নিউ। ই কি? ই হচ্ছে লাইট এনার্জি, এনার্জি মানে বুঝতে পারছো এনার্জির মাত্রা কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 1, এটা মনে রাখো। তাহলে কি হয়ে যাবে? এটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে? বেশ। আচ্ছা, তারপরে আর কি করা যেতে পারে? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, ক্যাপিটাল জি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে ক্যাপিটাল জি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সেখানে তোমরা জানো ফর্মুলা একটা, যে এফ সমান ক্যাপিটাল জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি কত হবে? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এফটা কি? ফোর্স, তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। আরটা কি? আরটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে ডিস্ট্যান্স, অর্থাৎ ধরো এখানে m1 একটা বস্তু আছে, এখানে m2 একটা বস্তু আছে, মাঝখানে ডিস্ট্যান্স হচ্ছে আর, ঠিক আছে? তাহলে আর হচ্ছে ডিস্ট্যান্স, ডিস্ট্যান্সের জন্য কি লিখবো? এল স্কোয়ার লিখবো। আর দুটোই তো মাস, তার মানে কত লিখবো? এম স্কোয়ার লিখবো, এম 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 স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল? এম টু দি পাওয়ার উপরে উঠলো মাইনাস 1, আচ্ছা এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এই সমস্ত কনস্ট্যান্টগুলোর আমরা বার করতে পারি। আরও অনেক ধরনের বার করা যায়, যেমন ভ্যান ডার ওয়াল ধ্রুবক, ঠিক আছে? ভ্যান ডার ওয়াল ইকুয়েশনও তোমরা হয়তো গ্যাসের ক্ষেত্রে পড়েছো, সেখানে ওরও বের করা যায়, ওটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে? ওটা আমি একটা এক্সাম্পল দেওয়ার সময় ওই উদাহরণটা আমরা দেবো। তো যাই হোক, এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এইভাবে আমরা কিছু যে তোমাদের কিছু কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টের ডাইমেনশনটাকে আমরা বের করতে শিখলাম। আর এগুলো সঙ্গে সঙ্গে নোট করে নেবে। নোট না করলে কি হবে? নোট না করলে তোমাদেরকে বললাম, তোমরা হয়তো সঙ্গে সঙ্গে বুঝলে, কিন্তু সেটা মাথায় থাকবে না ওইভাবে, সেই জন্য এটা নোট করে নেওয়াটাই সবচেয়ে বেটার, ঠিক আছে? এরপর আমরা একটা মানে থিওরি পড়বো, সেটা হচ্ছে, এটাকে বলবো আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিয়েটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিয়েটি কি, যেটাকে বাংলায় বলা হয় সমমাত্রিক নীতি। বাংলায় বলা হয় সমমাত্রিক নীতি। কি বলা হচ্ছে? দ্য কোয়ান্টিটিস on both sides of a physical equation must have the same dimension। অর্থাৎ এই নীতিতে কি বলা হচ্ছে?
যে কোনো একটা ইকুয়েশনের বোথ সাইডে তারা মাত্রাগতভাবে সমান হবে। যেমন ধরো তোমাকে যদি বলা হয়, আমি ধরো একটা এরকম জাস্ট এক্সাম্পল দিচ্ছি, a প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, ধরো এরকম একটা ইকুয়েশন আছে, সামথিং প্লাস কিছু একটা সমান সি প্লাস ডি এরকম। তাহলে বলা হচ্ছে এরও যা মাত্রা হবে ডাইমেনশন অফ বি একই হবে, মানে এর মাত্রা, বি এর মাত্রা, সি এর মাত্রা, ডি এর মাত্রা প্রত্যেকে সমান। ধরো কোনো কারণে সাপোজ এর মাত্রা তোমার এলো এল টু দি পাওয়ার -1, তাহলে অবশ্যই বি এর মাত্রাও তাই হবে, সি এর মাত্রাও তাই হবে, ডি এর মাত্রাও তাই হবে। ঠিক আছে, যা খুশি আসতে পারতো। এর মাত্রা ধরো যদি সাপোজ ধরো কোনো কারণে শুধু এল এলো, তাহলে এও এল, বিও এল, সিও এল, ডিও এল। ঠিক আছে, তো এইভাবে এটাকে বলা হয় সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি মানে সমমাত্রিক নীতি না হলে কি সমস্যাটা, ধরো তোমাকে আমি বললাম যে ধরো যে 5টি কলম আর 3টি খাতার দাম 100 টাকা, তাহলে বলো একটা পেনের দাম কত বা একটা কলমের দাম কত, তোমরা বলতে পারবে না। কেননা একই মাত্রা জিনিস নয়, ওরা পেন আলাদা, খাতা আলাদা, তাই না? ঠিক তেমনই তাহলে এরা মাত্রাগতভাবে সেম হবে। তোমাদেরকে বলা হয় 5টা পেন প্লাস 3টে পেনের দাম 100 টাকা, তাহলে একটা পেনের দাম কত তোমরা অনায়াসে বলতে পারবে। ঠিক আছে, সেরকম টাইপের ব্যাপার। তো আমি আগেই বলেছি যে প্রত্যেকটা থিওরি পড়াবো, তার সঙ্গে সঙ্গে আমি একটা করে প্রবলেমও করাবো। তো এটার উপর প্রবলেম আমি একটা করাচ্ছি। ধরো তোমার কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, x ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সি টি স্কোয়ার প্লাস ডি টি কিউ ই প্লাস টি, যেখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ, আর টিটা হচ্ছে কি টাইম। তাহলে তোমাকে বলেছে এখান থেকে তুমি এ, বি, সি, ডি আর ই এর ডাইমেনশনটাকে বের করো। তাহলে আমরা কি কাজে লাগাবো? সমমাত্রিক নীতিকে কাজে লাগাবো, প্রিন্সিপাল অফ হোমোজিনিয়ারিটি যেটা। তাহলে দেখো এক্সের যা মাত্রা অবশ্যই এর মাত্রা সেম হবে, তাহলে ডাইমেনশন ছোটো হাতের এইভাবে লিখবে, ডাইমেনশন অফ এ কত হবে? এক্সের যা মাত্রা, এক্সের মাত্রা কত? এক্সের মাত্রা হচ্ছে এল, তাহলে এক্সের মাত্রা হচ্ছে এল, তাহলে এর মাত্রা কত বেরিয়ে গেল? সহজে বেরিয়ে গেল এল। আচ্ছা, ডাইমেনশন অফ বি কী হবে? প্রথম কথা হচ্ছে ডাইমেনশন অফ বিটি হবে অবশ্যই ডাইমেনশন অফ এক্স। ডাইমেনশন অফ এক্স মানে কত? এল। তাহলে বি ইকুয়াল টু কত হবে? এল বাই স্মল টি, তার মানে এল মাত্রাগতভাবে টিকে আমরা ক্যাপিটাল টি লিখি, তাহলে এল টি। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এল টি টু দি পাওয়ার -1। এটা কিসের আসে? বেগ, এটা বেগের সাধারণত আসে। তো যাই হোক, তো বি পেয়ে গেলাম। যদি তোমাকে বলা হয় সি এর বলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে সি কীভাবে করব আমি, যে ডাইমেনশন অফ সিটি স্কোয়ার, ডাইমেনশন অফ সিটি স্কোয়ার কত হবে? আমি আর লিখছি না। এটা কার সাথে সমান হবে? এক্সের মাত্রার সাথে সমান হবে। এক্সের মাত্রা কত? এল। তাহলে সি ইকুয়াল টু কত হবে? এল বাই টি স্কোয়ার, তার মানে এল টি স্কোয়ার, তার মানে কত হবে? এল টি টু দি পাওয়ার -2 হবে। আচ্ছা, ডি যখন বের করব তখন কিন্তু আমি এইভাবে আর বলতে পারবো না, দেখো যে টি কিউব সমান এক্স, কারণ নিচে কিছু একটা আছে। তো প্রথমে আমি ই এর মাত্রাটাকে সহজে বের করতে পারবো। দেখো ই যুক্ত আছে কার সাথে? টি এর সাথে যুক্ত আছে, তার মানে মাস্ট ই এবং টি এর ডাইমেনশন সমান হতে হবে, বলেই তারা যুক্ত হতে পারবে কোনো একটা ইকুয়েশন। বারবার বলছি ওটা, যে কোনো একটা ইকুয়েশন যুক্ত হতে পারবে মানে কি ই এবং টি এর ডাইমেনশনটাকে, এই যুক্ত হওয়ার এরও ডাইমেনশন যা এরও ডাইমেনশন হতে হবে। তাহলে ডাইমেনশন অফ ই কত না টি এর ডাইমেনশনের সঙ্গে সমান। টি এর ডাইমেনশন মানে কত? ক্যাপিটাল টি। তাহলে কি কি পেয়ে গেলাম? এ, বি, সি, ই পেয়ে গেলাম, ডিটা পাইনি। তো ডিটাকে একটু আমরা করার চেষ্টা করি। দেখো প্রথম কথা হচ্ছে এটা তো ঠিক যে এর যা ডাইমেনশন টোটাল আসবে সেটা এক্সের সঙ্গে সমান হবে। তাহলে এর ডাইমেনশনটা দেখে নিই। ডি ফর ডি রাখলাম, টাইমের জন্য রাখলাম টি কিউব, একবারে মাত্রা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ই হচ্ছে টি, এটাও টি, তো 2টি তো আর হবে না, মাত্রা লিখছি তো আমরা যোগ করছি না। তাহলে কত হবে? মাত্রা কত হবে? টি ইকুয়াল টু কত? এক্সের মাত্রা এল। তাহলে এটা কত হয়ে গেল? ডি ইকুয়াল টু হয়ে গেল তোমার একটা টি কেটে গেল এখান থেকে, তাহলে এল
t⁻² হয়ে গেল। একটা টি কাটবে এখানে, টি স্কোয়ার হিসাবে নামবে, তাহলে উপরে উঠলে কত হয়ে যাবে L t⁻²। ঠিক আছে, এর উপর আরও নেক্সট প্রবলেম, আরও অনেক প্রবলেম হবে, তোমরা যদি বলো তাহলে আমি পরে একটা দিন শুধু প্রবলেমের জন্যই করিয়ে দেবো। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি একটা জায়গার উপর অনেক উদাহরণ দেওয়া যায়, অত দিতে গেলে সময় হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর এরপর আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস। এরপরের পার্ট চলে আসছি অ্যাপ্লিকেশন। আমরা পড়ছি কেন ডাইমেনশন অ্যানালাইসিস? অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশনাল অ্যানালাইসিসে কী বলা হচ্ছে যে এর চারটে কারণের জন্য এটাকে ব্যবহার করা হয়। চারটে কারণের জন্য। কি কি কারণের জন্য? 1 নাম্বার, আমরা এখানে ইউনিট চেঞ্জ করতে পারি, 1 নাম্বার। 2 নম্বর, কোনো একটা ইকুয়েশন যে কারেক্ট কিনা সেটা বলতে পারি। 3 নাম্বার, এর সাহায্যে আমরা তোমার কোনো একটা রিলেশনকে আমরা ডিরাইভ করতে পারি, যে ধরো কোনো একটা ইকুয়েশন আছে, এটা কার কার উপর নির্ভরশীল, এইভাবে কোনো একটা ইকুয়েশনকে ফর্ম করতে পারি। আর ফোর্থ হচ্ছে তোমার যে কোনো ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্টের ডাইমেনশনটাকেও বের করতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমি অত কথা বলবো না, আমি একে একে শুরু করি। অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন অ্যানালাইসিস, তাহলে প্রথমে বলা হচ্ছে যে ডাইমেনশন অ্যানালাইসিসে প্রথমেই বলা হচ্ছে যে কনভার্সন অফ ইউনিট ফ্রম, 1 নম্বরে বলা হচ্ছে কনভার্সন অফ ইউনিট ফ্রম one system to another। অর্থাৎ ধরো সিজিএস থেকে আমি এসআই চেঞ্জ হতে চাইছি, বা এসআই থেকে সিজিএসে, ধরো আমি এসআই থেকে সিজিএস, একটা সিস্টেম এসআই সিস্টেম থেকে সিজিএস সিস্টেমে যেতে চাইছি। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে আমাকে বলো যে 1 জুল ইকুয়াল টু কত আর্ক। দেখো আমরা প্রথমেই পড়েছি যে ম্যাগনিটিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়? n ইন্টু ইউ হয়। এনটা নিউমেরিক্যাল ভ্যালু, ইউ হচ্ছে ইউনিট, এবং সেটা আমি বারবার বলেছিলাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়। সেটা আমি বুঝিয়েওছিলাম কনস্ট্যান্ট হয় কী কারণে। অর্থাৎ ধরো নিউমেরিক্যাল ভ্যালু যদি মানে ইউনিট যদি কমে মানে ধরো এসআই থেকে সিজিএসে গেলাম, তাহলে এটা কিন্তু বেড়ে যাবে, নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, বা ইউনিট যদি ধরো বাড়ে, অর্থাৎ ধরো সিজিএস থেকে এসআই সিস্টেমে গেলাম, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু কি হবে? কমবে। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে n1 u1 সমান n2 u2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এখানে যে আমাকে প্রবলেমটা দেওয়া হয়েছে, সেই প্রবলেমটা কি দেওয়া হয়েছে? এখানে ধরো n1 তুমি দেখতেই পাচ্ছ 1 জুল, তাহলে n1 হচ্ছে 1 জুল, মানে n1 এর ভ্যালু আমাকে দেওয়া আছে, বেশ রাখলাম। u1 কত? u1 হচ্ছে জুল, এটাও রাখলাম। আমাকে বের করতে হবে কি n2, এখানে আছে n2 আমাকে বের করতে হবে, তাহলে n2 u2। তাহলে n2 ইকুয়াল টু কি? n2 ইকুয়াল টু হচ্ছে n1 u1 বাই কত? u2। আচ্ছা, আমরা কোন জিনিস, এটা কিসের একক বলো তো? জুল বা আর্ক, এগুলো হচ্ছে কার্যের একক, তাই না? তো কার্যের একক আমরা জানি যে কার্যের মাত্রা কত হয়? কার্যের মাত্রা হয় ml² t⁻² হয়। ঠিক আছে, তাহলে আমরা আর কি জানি এখান থেকে? দেখো u1টা কি লিখতে পারি? ধরো u1 হচ্ছে কোন সিস্টেমে বললাম? ধরো এসআই সিস্টেমে। তাহলে আমি এখানে একটা ছক করে নিই, হ্যাঁ, u1 আর এদিকে u2 লিখব। আচ্ছা, u1 এর সঙ্গে ধরো সম্পর্কিত যে ভর তাকে আমরা লিখব m1, যে দৈর্ঘ্য l1, সময়টাকে t1 লিখলাম। আর u2 সঙ্গে যে সম্পর্কিত সেটা হচ্ছে m2, l2 আর t2, আমরা ধরলাম এটাকে। তাহলে u1 সমান কি লিখতে পারি আমি? যে u1 সমান স্যার লিখতে পারি m1 l1 স্কোয়ার t1 স্কোয়ার।
টু দি পাওয়ার মাইনাস 2 আছে। এটা লিখতে পারি তো, এটা তো ইউনিটের লিখছি আমরা। তাহলে এখানে u2 সমান কি লিখতে পারি? u2 সমান লিখতে পারি m2 l2 স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 t2 টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা আমরা সহজে লিখতে পারি, কোনো সমস্যা নেই। u1 আর u2 এর জায়গায় এটা লিখতে পারি, অর্থাৎ u1 এর জায়গায় আমরা এটা লিখতে পারি, u2 এর জায়গায় আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমার মেন কি ছিল যে আমাকে এইখানটাতে আসতে হবে, n2টাকে আসতে হবে। ঠিক আছে, তো n2 ইকুয়াল টু তাহলে কি হবে বলো তোমরা? n2 ইকুয়াল টু এখানে আমি করি n2 ইকুয়াল টু n1 ইন্টু u1 ছিল, u1 এর জায়গায় তুমি কি লিখতে পারো বললাম? m1 l1 স্কোয়ার t1 তার টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই m2 l2 তার স্কোয়ার t2 টু দি পাওয়ার মাইনাস 2। n1 এর ভ্যালু কত? 1, এই তো 1 n1। ঠিক আছে, আর এটা তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এইভাবে তো লিখতে পারি m1 বাই m2। এটাকে তুমি এক কাজ করো, ডাইমেনশন দেওয়ার দরকার নেই, এইভাবে লেখো, বেশ। আর এটাকে কি লিখতে পারি? l1 বাই l2 তার স্কোয়ার, আর এটাকে লিখতে পারি t1 বাই t2 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা m1 কি? m1 কোন সিস্টেমে? এসআই সিস্টেমে। m1 তাহলে কি লিখবো ওপরে? m1 এর জায়গায় 1 কেজি, আর m2 এর জায়গায় গ্রাম লিখবো। আচ্ছা ঠিক আছে, আর এখানে কি লিখবো? মিটার, 1 মিটার বাই 1 সেন্টিমিটার স্কোয়ার লিখবো। আর এক্ষেত্রে কি লিখবো? দুটোই সেকেন্ড, 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড, 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটা কি আসবে দেখো? এটা আসবে যে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম? তোমরা জানো 1 কেজি ইকুয়াল টু কত হবে? 1000 গ্রাম বাই গ্রাম ইন্টু 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার বাই সেন্টিমিটার স্কোয়ার। আর এটা আসবে সেকেন্ড ধরো চলে গেল, তাহলে 1 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই 1 স্কোয়ার, তার কত হবে? 1 হবে তো। বেশ, তাহলে ওটাকে লিখে আমার আর দরকার নেই। তাহলে এটা কি আসছে দেখো? গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার ক্যান্সেল, তাহলে এটা কত এলো? 10 টু দি পাওয়ার 1000 মানে 10 টু দি পাওয়ার 3, আর এখানে কত? 10 স্কোয়ার, তার মানে 100 স্কোয়ার মানে 10 স্কোয়ার এখানে হচ্ছে, এখানে 2 আছে, তাহলে কত হলো? 10 টু দি পাওয়ার 4 হলো, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 7। তাহলে কি বের করছি আমরা? n2 বের করছি। তাহলে n2 ইকুয়াল টু কত হলো? 10 টু দি পাওয়ার 7। তাহলে উই ক্যান সে দ্যাট, যে আমরা কি বলতে পারি যে 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। এরকম তোমরা আরও অনেক করতে পারো, অনেক কিছু করতে পারো, সব কিছু করতে পারো এক কথা, যেগুলো ইউনিট কনভার্সন হবে। প্রত্যেকটা জিনিসকে বসে এইভাবে দেখতে পারো। যেমন ধরো ডাইনের সঙ্গে নিউটনের সম্পর্ক, তাও বের করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা 1 নাম্বার অ্যাপ্লিকেশন পড়লাম। সেকেন্ড অ্যাপ্লিকেশনে কি বললাম? সেকেন্ড অ্যাপ্লিকেশনে বললাম চেকিং দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন। চেকিং দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন, অর্থাৎ একটা ইকুয়েশন যে কারেক্ট সেটা আমরা কি করে বুঝবো? তাহলে 2 নম্বরে হচ্ছে চেকিং দ্য কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন। অর্থাৎ ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা ইকুয়েশন যে কারেক্ট কিনা সেটা তোমরা ডাইমেনশনের সাহায্যে তোমরা বের করতে পারবে, ডাইমেনশনের সাহায্যে। যেমন ধরো তোমরা কাইনেমেটিক্সে পড়েছো বা পড়বে, ধরো কোনো একটা ইকুয়েশনকে নিয়ে, নিজে কোনো একটা ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার নিতে পারতাম। আমি ধরো নিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তোমরা জানো এটা। আচ্ছা, তাহলে আমি কি দেখবো এই ক্ষেত্রে? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে মাত্রাগুলোভাবে সেম হচ্ছে কিনা, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ ইকুয়েশনটা কারেক্ট আছে। যদিও এর একটা লিমিটেশন আছে, সেটা আমি পরে বলছি। লিমিটেশনটা যেহেতু লিমিটেশন যখন আলোচনা করব তখন বলবো। তো যাই হোক, তাহলে লেফট হ্যান্ড সাইডে কে আছে? ভি স্কোয়ার। আচ্ছা, ভি স্কোয়ার, ভি এর মাত্রা কত? এল টি টু দি পাওয়ার মাইনাস 1 তার স্কোয়ার, তার মানে এটা এলো এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। বেশ,
রাইট হ্যান্ড সাইডে দুটো আছে পার্ট। ইউ স্কোয়ার তো বুঝতেই পেরে গেছো তোমরা, ইউ হচ্ছে বেগ, এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এটা কত হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। তারপরে আর একটা পার্ট আসছে 2as, 2 হচ্ছে কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট। এই 2 এর কিন্তু মাত্রা বের করতে পারে না ডাইমেনশন, 2 এর ডাইমেনশন 2, 3 এদের ডাইমেনশন বের করতে পারে না, তাহলে 2 এর জন্য আমার মাত্রা দরকার নেই। তাহলে পড়ে আছে কে এ মানে কত এল টি টু দি পাওয়ার -2 ত্বরণ, আর এস হচ্ছে কি সরণের জন্য কত হবে এল হবে, তাহলে কত হবে এটা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হলো। তিনটে তো স্যার একই এলো, তাহলে আমরা কি বলবো এটা ডাইমেনশনালি কারেক্ট। কেন ডাইমেনশনালি কারেক্ট বললাম এর পরেই বলতাম, তবু যাই হোক কথাটা উঠলো। ধরো এখানে যদি 4 থাকতো, কেউ ভুল করে ধরো এখানে 4 লিখে ফেলেছে, 4 মাত্রাগতভাবে ওরা বলবে হ্যাঁ ঠিকই আছে স্যার, এই ইকুয়েশনটাও ঠিক, কারণ মাত্রা তো 4-এর মাত্রা বের করতে পারে না, 2 এর যেমন পারে না 4-এরও পারে না। তাহলে মাত্রাগতভাবে কি মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। মাত্রাগতভাবে স্যার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 4as, তুমি পরীক্ষায় পড়ে গেলে ব্যাস বুঝতে পারছো তাহলে কি হবে। বেশ, তাহলে আমরা কারেক্টনেস করতে পারি ইকুয়েশনের। থার্ড নাম্বার আমরা ধরো কি বের করতে পারি বললাম, 3 নাম্বার অ্যাপ্লিকেশনের জন্য আমরা বলতে পারি যে কোনো একটা রিলেশনকে আমরা ড্রাইভ করতে পারি। খুব ইম্পর্টেন্ট জায়গা যে টু ড্রাইভ দ্য রিলেশন অফ এ ফিজিক্যাল ইকুয়েশন। কি বললাম, টু ড্রাইভ the equation, to derive the dimension বা to derive the relation of a physical equation, to derive the relation of a physical equation। ধরো তোমাকে বললো যে ধরো তোমার যে কোনো একটা জানা ইকুয়েশন আমি ধরি, সাপোজ বলেই দিচ্ছি আমি, ধরো টি ইকুয়াল টু তোমরা জানো 2π√L/g, এটা কিসের সমীকরণ জানো তো নিশ্চয়ই। টিটা হচ্ছে একটা পেন্ডুলামের সরল দোলগতির এটা একটা সমীকরণ, যে পর্যায়কাল, একটা সরল দোলকের পর্যায়কালের সমীকরণ। টি ইকুয়াল টু 2π√L/g, যেখানে এলটা কি, এই যে তোমরা জানো সরল দোলগতি তোমরা জানো বা জানবে হয়তো, যে ধরো একটা বস্তুকে আমি ঝুলিয়ে রেখেছি এখান থেকে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে, ঠিক আছে, তারপর ওটাকে ছেড়ে দিলাম, তাহলে এই যে একবার এই দিক থেকে ধরো এখান থেকে ছাড়লাম, তাহলে এই গেল এই ফিরে এলো, এটাকে বলা হয় এক পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল টি, ওটা হচ্ছে পর্যায়কাল টি, 2π হচ্ছে কনস্ট্যান্ট, এলটা কি, এলটা এই যে এইখান থেকে এই যে দৈর্ঘ্যটা, যে থ্রেড নিয়েছি তার দৈর্ঘ্যটা, যদি এলটা হচ্ছে, যাই হোক আমি আপাতত মনে রাখো এই দৈর্ঘ্যটা, লেন্থটা, আর জিটা হচ্ছে অভিকর্ষ যে ত্বরণ। তাহলে তোমাকে বললো যে এই ইকুয়েশনটা তুমি ফর্ম করো, তো তোমাকে মিনিমাম তো জানতে হবে যে এই টিটা কার উপর নির্ভর করে। তুমি ধরো বলবে যে আমি জানি না, তাহলে তুমি এক কাজ করো, টি কার উপর নির্ভর করে, তুমি 7টা ফান্ডামেন্টালের উপরই নির্ভর করে তুমি ধরে নিয়ে বসাও, তাহলে কি হবে, কিছুই হবে না। রেজাল্ট বেরোবে নাকি, হ্যাঁ বেরিয়ে যাবে, রেজাল্টও বেরিয়ে যাবে, কিন্তু সমস্যাটা কোথায় হবে, অনেক লেন্দি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, সবই 0 পাবে, যেগুলোর উপর নির্ভর করে সেগুলো ছাড়া বাকি সবই 0 পাবে, তাহলে আমার কি সমস্যা হবে। তাহলে আমাকে সমস্যা যাতে না হয়, তাহলে আমাকে মিনিমাম জানতে হবে। ধরো তোমাকে একটা জায়গায় যেতে হবে, তো মিনিমাম তো তোমাকে জানতে হবে যে ওই কোন বাস স্ট্যান্ডে তো তোমাকে পৌঁছতে হবে, বা ট্রেনে তোমাকে পৌঁছতে হবে অমুক স্টেশনে। তারপর তো তোমাকে জানতে হবে যে ট্রেনটা উত্তরে যাচ্ছে না দক্ষিণে যাচ্ছে, তোমাকে এটাতে জানতে হবে জায়গাটা হচ্ছে উত্তরে, তবেই তো তুমি উত্তর দিকে যাওয়ার ট্রেনে চাপবে। তুমি যদি সেই দক্ষিণ দিকে চাপো, দক্ষিণ দিকে যাওয়ার ট্রেনে তুমি পৌঁছে যাবে ধরো কোনো একটা জায়গা, সেখান থেকে আবার কি করবে, ব্যাক করে আসবে, এইরকম ঘটনাটা ঘটে যাবে। তাহলে মিনিমাম আমাকে একটু ন্যূনতম আইডিয়া দরকার, ঠিক আছে। কোনো একটা জায়গা ধরো, বড় জায়গার ঠিকানা বার করতে গেলে ধরো তুমি তো মিনিমাম তো ওই জায়গায় পৌঁছতে হবে, ওই পাড়ায় পৌঁছতে হবে, ওই জায়গায় পৌঁছতে হবে, তারপর তো জিজ্ঞেস করবে লোককে। তো যাই হোক, তাহলে টিটা নির্ভর করছে কার উপর, টি ডিপেন্ড করে m টু দি পাওয়ার, ধরো আমি ধরে নিচ্ছি যে এটা নির্ভর করছে ধরো m টু দি পাওয়ার x, ভরের সঙ্গে নির্ভর করে আমি ধরে নিলাম, l টু দি পাওয়ার y ধরে নিলাম, আর g টু দি পাওয়ার z ধরে নিলাম, ঠিক আছে।
আমি ধরে নিলাম যে এদের উপর নির্ভর করে, আমি জানি তো, সেই জন্য আমি মোটামুটি ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে টি ইকুয়াল টু কি প্রপোর্শনাল চিহ্ন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, কে, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার জেড। আচ্ছা, এবার দেখো বাঁ দিকের আমি মাত্রা বসাবো। টি এর মাত্রা কত? টাইম তো, মানে টি। তা টি যখন বটে তাহলে শুধু টি আছে, তো মানে এখানে এম এল নেই, তাহলে আমি এক কাজ করি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 1 এভাবে লিখলাম। লিখতেই পারি, কোনো সমস্যা আছে? কিছু সমস্যা নেই, কারণ এদিকে টি আছে টাইম, মানে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -1। আচ্ছা, কে হচ্ছে কনস্ট্যান্ট মাত্রা, যার নেই, তাহলে কে এর কনস্ট্যান্টের মাত্রা নেই। এম হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা কত? এম। তাহলে এটাকে এক কাজ করি, এম টু দি পাওয়ার এক্স লিখলাম। লেন্থ হচ্ছে এল, এল হচ্ছে লেন্থ, তাহলে এল টু দি পাওয়ার ওয়াই। আর জিটা কি? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে কি? ওয়ান টাইপ অফ ত্বরণ, তো এটা ত্বরণই তো। তাহলে ত্বরণের মাত্রা কত? এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার জেড। তাহলে কত আসবে দেখো, এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এম টু দি পাওয়ার আর কোথাও আছে না? নেই। এল টু দি পাওয়ার কী হবে? ওয়াই প্লাস জেড হবে, এখানে ওয়াই এখানে জেড, আর টি টু দি পাওয়ার কত হবে? -2 জেড হবে। আচ্ছা, এবার তুমি দুদিকে তুলনা করো, কম্পেয়ারিং বোথ সাইড যদি কম্পেয়ার করো তুমি, তাহলে এখানে এম টু দি পাওয়ার 0, এখানে কত? এম টু দি পাওয়ার এক্স। তার মানে তুমি কি বলতে পারো? এক্স ইকুয়াল টু 0। তারপরে এখানে কি আছে? ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত পাবে? এল টু দি পাওয়ার 0 আছে, ঠিক আছে। টি টু দি পাওয়ার -2 জেড, তাহলে -2 জেড ইকুয়াল টু কত পাবে তুমি? 1 পাবে, ডাইরেক্ট 1 পেয়ে গেলে। তাহলে এইখান থেকে তুমি বলতে দিতে পারো জেড ইকুয়াল টু কী পেয়ে গেলে? -1/2। তাহলে এক্স পেয়ে গেছি, জেড পেয়ে গেছি, তাহলে এইখান থেকে জেডের ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে ওয়াইও তুমি পেয়ে যাবে। ওয়াই কত হয়ে যাবে এখান থেকে? বুঝতে পারছো, ওইদিকে চলে গেলে +1/2 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু কি না, টি ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে, টি ইকুয়াল টু যেটা পাবো সেটা হবে কে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার ½ আর জি টু দি পাওয়ার -1/2। তো দেখো কে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এল টু দি পাওয়ার ½ মানে √L, আর জি টু দি পাওয়ার -1/2 নিচে নামলো, তাহলে জি টু দি পাওয়ার √G। তাহলে এটা কত এলো? আলটিমেটলি L/G। তোমরা যদি এতটা অবধি করে রেখে দাও একদম কারেক্ট, কোনো সমস্যা নেই ডাইমেনশনগতভাবে, ঠিক আছে। তারপরে যদি তোমাদের মনে হয় যে না স্যার আমি ইকুয়েশনটাতে জানি, তাহলে ইকুয়েশনটা সম্বন্ধে লিখে দেবে, তাহলে লিখবে এক্সপেরিমেন্টালি উই নো দ্যাট, আমরা পরীক্ষাগতভাবে জানি, এক্সপেরিমেন্টালি উই নো দ্যাট কে ভ্যালু অফ কে ইজ 2π। এক্সপেরিমেন্টালি এটা পরীক্ষাগতভাবে জানি আমরা। তাহলে টি ইকুয়াল টু ইকুয়েশনটা হচ্ছে 2π √L/G। বইয়ে আরও অনেক উদাহরণ আছে, প্রত্যেকটা জায়গার উপরই উদাহরণ আছে। এবার সব তো এখানে করানো সম্ভব নয় না, এখানে সব করাতে গেলে তো একটাই 4 ঘন্টা 5 ঘন্টার একটা ভিডিও হবে। তো যাই হোক, তাহলে আমরা 3 নাম্বার অ্যাপ্লিকেশনটা বললাম। নাম্বার 4 হচ্ছে, এটা কি বের করতে পারে না, এটা বের করতে পারে ফাইন্ডিং দ্য ডাইমেনশন অফ এ কনস্ট্যান্ট। তাহলে 4 নাম্বার অ্যাপ্লিকেশন হচ্ছে ফাইন্ডিং দ্য ডাইমেনশন অফ এ কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্টের ডাইমেনশনও বের করতে পারে। যেমন আমরা বাস্তব আদর্শ গ্যাস সমীকরণ PV = RT আমরা জানি 1 মোলের ক্ষেত্রে, ঠিক তেমনই আমরা বাস্তব গ্যাস সমীকরণও কে দিয়েছিলেন? সায়েন্টিস্ট ভ্যান ডার ওয়ালস দিয়েছিলেন। কি সমীকরণ বলেছিলেন তিনি বলেছিলেন P + A/v² v - b = RT। এটাও তো একটা ইকুয়েশন। তাহলে তোমাকে বললো যে এখান থেকে তুমি এ আর বি এর তুমি ডাইমেনশনটাকে বের করো, এ এবং বি এর। তুমি প্রেসার জানো, ভলিউম জানো, আর কি সেটা জানো, টি কি তাও জানো। যদিও আমার এটাকে নিয়ে কাজে লাগবে না, কারণ এটা এর সঙ্গে যুক্ত আছে, এটা এর সঙ্গে বিয়োগ হচ্ছে। যাই হোক, তাহলে আমরা জানি যে সমমাত্রিক নীতিতেই জেনেছি যে এর সাথে যখনই যুক্ত হচ্ছে তাহলে এরা ডাইমেনশনগতভাবে একদম মাস্ট বি সেম। তার মানে কি হচ্ছে
যে ডাইমেনশন অফ এ বাই ভি স্কোয়ার সমান ডাইমেনশন অফ পি। পি হচ্ছে প্রেসার। তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে? এ ইকুয়াল টু কত হবে বলো? পি ভি স্কোয়ার। এখন যদি পি তোমাদের মনে থাকে ভালো, নাহলে বারবার বলেছি ফোর্স পার এরিয়া করে নেবে ইন্টু ভি স্কোয়ার। ফোর্স কত? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার। আচ্ছা, ভলিউম হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন, তাহলে এল কিউব, তার আবার স্কোয়ার আছে, তাহলে এল টু দি পাওয়ার 6। তাহলে এটা কত এলো? এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে এর মাত্রা। বি এর মাত্রা কত হবে? দেখো খুব সহজ, ভি এর সাথে বি বিয়োগ হচ্ছে, তার মানে ডাইমেনশন অফ বি সমান ডাইমেনশন অফ ভি। তাহলে বি এর ডাইমেনশন কত হবে? ভি এর যা ডাইমেনশন মানে আয়তনের যা ডাইমেনশন এল কিউ। তাহলে এইভাবে আমরা যে কোনো কনস্ট্যান্টের এটাকেও বের করতে পারি। ঠিক আছে, একবার দেখে নিচ্ছি কতক্ষণ হয়েছে ভিডিওটা। 40 মিনিট অলরেডি হয়ে গেছে, সেই জন্য আর লিমিটেশনগুলো হয়তো নেক্সট দিনে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটাকে দেখবে আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে কি হয় না, নিজেকে একটু মোটিভেশন পাওয়া যায় যে না আমার ভিডিও হয়তো দেখছে বা পছন্দ করছে অনেকে, তাহলে আর একটু ভালো লাগে আর কি। ঠিক আছে, বেশ ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।